গ্রেট। সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের বা এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলনের লেকচার 4 এ। সো এখন পর্যন্ত আমরা যা শিখেছি সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র বা আলোর প্রকৃতি কীরকম এবং তার পাশাপাশি সমতল দর্পণে কীভাবে আলো প্রতিফলিত হয় তার যত আদ্যোপান্ত ইস্যুস আছে আমরা মোরালেস সব কিছুই শিখেছি। আজকের এই লেকচারে আমরা একটা নতুন ধরনের আয়না নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আমাদের গোলীয় দর্পণ কীরকম বা গোলীয় দর্পণে কীভাবে বিম্ব গঠিত হয় তার একদম বেসিক থেকে আমরা ইনশাল্লাহ শিখব। সো এই চ্যাপ্টারটা আর ইনশাল্লাহ দেখা যাচ্ছে আর হয়তো বা এক্সট্রা আরও 2টা লেকচার লাগতে পারে, বাট আমরা খুব শীঘ্রই এটা আমরা শেষ করে দেবো এবং ডিটেলসে ইনশাল্লাহ সব শেষ করব। এনিওয়েজ, আশা করি সবাই চলে এসেছো। আমি একটু দেখি যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। গ্রেট গ্রেট। আমি একটু চেক করে দেখি আমাকে শোনা যাচ্ছে। প্রতিফলনের সূত্র বা আলোর প্রকৃতি কিরকম এবং তার পাশাপাশি সমতল দর্পণে কিভাবে আলো প্রতিফলিত হয় তার যত আদ্যোপান্ত ইস্যুস আছে আমরা মোরালেস সবকিছুই শিখেছি। আজকের এই লেকচারে আমরা একটা নতুন গ্রেট গ্রেট গ্রেট। সো চলো তাহলে আমরা শুরু করি আজকে। হ্যাঁ, আমরা আজকের পড়াশোনাগুলো একটু শুরু করে দিই। এনিওয়েজ ভাইয়া, এখন পর্যন্ত আমরা যা যা শিখেছি সেটা হচ্ছে এমন একটা দর্পণ যার তলটা সমতল দর্পণ, তাই না? এই যে সারফেসটা আছে, দেখো এটা একটা সারফেস, যে সারফেসে আলো, দেখো তো একটু লিখে দিই, এই সারফেস, এই যে সারফেসে আলো প্রতিফলিত হয়, তাই না? প্রতিফলিত হয়। তো তোমাকে যদি কেউ যদি জিজ্ঞেস করে যে আসলে সমতল দর্পণকে কেন সমতল দর্পণ বলা হয়, তুমি তখন বলবা যে আলো যেই সারফেসে আপতিত হয় এবং যে সারফেস থেকে আসলে আলো প্রতিফলিত হয় বা সারফেস বা তলকে, সেটা আসলে স্বচ্ছ এবং আমাদের কি থাকে ইন জেনারেল, সেটা আমাদের সমতল থাকে। এই কারণে এটাকে বলা হয় হচ্ছে মসৃণ এবং সমতল থাকে, এই কারণে এটাকে বলা হয় একটা সমতল দর্পণ। কিন্তু ভাইয়া আমরা যদি একটা কাজ করি, এখন একটা গলীয় দর্পণ নেই, গলীয় দর্পণ জিনিসটা কেমন এটা একটু আমাদেরকে ফিল করানো লাগবে, বা জিনিসটা কিরকম। সো গলীয় দর্পণ হচ্ছে এইরকম, এই যে সোজা ছিল না আগে, এখন সোজা থাকবে না, এই জিনিসটা এইরকম থাকবে, একটু বেঁকা থাকবে। এখন ভাইয়া এই যে বেঁকা, এই জিনিসটা আমি আসলে কিভাবে পেতে পারি, বা এই বেঁকাটা আমি কি তাহলে ওই যে আগের যে সমতল দর্পণ ছিল এটাকে কি আমি এভাবে টেনে বা আসলে ফোর্স করে কি আমি মানে বেঁকা করে ফেলতে পারবো? না মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমি যদি আসলে এভাবে যদি বেঁকাতে যাই তবে কিন্তু আয়নাটাই ভেঙে যাবে। তাহলে আমাদের প্রসেসটা কি? আমাদের প্রসেসটা হচ্ছে গলীয় দর্পণ তৈরি করার জন্য একটা গোলক প্রয়োজন। এই কারণেই এটাকে একটা গলীয় দর্পণ বলে। এটাকে কি বলে? গলীয় দর্পণ। গলীয় দর্পণ আসে কোথা থেকে? একটা গোলক থেকে। গলীয় দর্পণ আসে কোথা থেকে? সবাই আস্তে আস্তে জয়েন করছে না, ঠিক আছে। গলীয় দর্পণ আসে একটা গোলক থেকে। তাহলে ভাই আমি একটা বল নিলাম, কিরকম বল? এইরকম একটা বল নিলাম, সে ফর এক্সাম্পল। তাহলে ভাইয়া তুমি একটু বলো তো, এই যে একটা বল আঁকলাম বা আলু বল তুমি যাই বলে, যদিও একটা আলুর মতো লাগতেছে, কিংবা তুমি বলতে পারো পৃথিবী কমলা লেবুর মতো, যাই হোক। সো এই যে একটা বল আঁকলাম, এই বলটাকে তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি এখান বরাবর কাটতে পারি না? এই বরাবর কাটতে পারি। যদি এই বরাবর যদি কাটি, দেখো তো একটু, অন্য কলমগুলো একটু দাঁড়াও, আমি একটু কলমগুলো গুছিয়ে নেই। একটা কলম, এনিওয়েজ, দেখো তুমি এটাকে তুমি যদি এই বরাবর যদি আমি যদি কাটি, তাহলে দেখো তো এই কিছুটা দর্পণ, ওই যে আমি প্রথমে যেটা এঁকেছিলাম ওইটার মতো লাগছে না? বা গলীয় দর্পণ লাগছে না? এনিওয়েজ, কিছুই করা লাগবে না, একটু ঠান্ডা মাথায় দেখো তো এটাকে আমি আসলে দর্পণ কিভাবে বানাতে পারি বা আয়না কিভাবে বানাতে পারি। সিম্পল, আমি জাস্ট একটা বল নিলাম, এরকম একটা বল নিলাম, মানে বলই নিলাম। এবার একটু চিন্তা করে দেখো তো, এটাকে কাটলাম, কাটার ফলে দেখো তো এরকম হয়ে যাবে, জিনিসটা এরকম হয়ে যাবে। এটা তো একটা বল, বলটা আমি ইয়ে করে ফেললাম, এরকম হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে দেখো, এই যে এখান থেকে এই জিনিসটাকে আমি উঠাই এনে এখানে একটু আঁকি, অনেকটা এরকম। অলরাইট, এবার একটু খেয়াল করো, একটা যদি দর্পণ তৈরি করতে হয়, একটা গোলক, গোলক থেকে যদি দর্পণ তৈরি করতে হয় বা একটা আয়না তৈরি করতে হয়, আয়না তৈরির উপাদান কি বলতো? যে কোনো এক পাশে আমাদের কি দরকার? পাড়া লাগানো দরকার। কি দরকার? আয়নার জন্য দরকার হচ্ছে পাড়া। পাড়া লাগানোকে কখনো কখনো বলা হয় সিলভারিং। এটাকে কি বলে ভাইয়া? এটাকে বলে হচ্ছে সিলভারিং। এটাকে কি বলে? সিলভারিং। একটা প্রলেপ দেওয়া হয় পিছনে, যাতে করে আলো বাধা পেয়ে ফিরে আসতে পারে। ওকে, দেখো তাহলে আমি পাড়াটা কোথায় লাগাবো? আমি যদি এই জায়গাটায় পাড়া লাগাই,
দেখো তো। আচ্ছা, এটা আগে বলার আগে আমি একটু দেখাই, এই জিনিসটা পারা লাগানোর আগে এই জিনিসটা একটু দেখাই। এই যে একটা সেম জিনিসের এই একটা লাইনের, দেখো তো, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, এই লাইনটাকে তোমার কাছে কিরকম দেখাবে? তুমি যদি এখান থেকে দাঁড়িয়ে দেখো, তোমার কাছে এটা একটু ফোলা ফোলা লাগতেছে, তোমার এই পাশ থেকে তোমার কাছে মনে হচ্ছে এরকম একটা বক্রতল। এই পাশে একজন থাকলে মনে কেমন হবে তার কাছে? এই পাশে কেউ দাঁড়িয়ে থাকলে তার কাছে কেমন মনে হবে? তার কাছে মনে হবে জিনিসটা এরকম, মানে একদম কি বলা হয়, একটা গর্তের মতো হয়ে আছে এরকম। ওকে, আর একটু ফিল করা জিনিসটা আর একটু সুন্দর মতে বলি। ধরো আমার এই বোর্ডটা হচ্ছে প্লাস্টিকের কোনো কিছু দ্বারা তৈরি করা, মনে করো একটু প্লাস্টিকের মতো করে। তাহলে তুমি একটা কাজ করলে এই বোর্ডটার উপর একটা ঘুষি দিলা, ঘুষি দিলে প্লাস্টিকের জিনিস কি হয়, নরম। এটা একদম কি করে, ট্যাপ গলে যায় আমরা বলি না? ওকে, সো যদি ট্যাপ গলে যায় তখন তোমার কাছে জিনিসটা কিরকম মনে হবে? এই জায়গাটা একটা গর্তের মতো হয়ে যাবে, তোমার কাছে মনে হবে এটা গর্ত। বাট ওই বোর্ডের ভিতরে বা ওই পাশে যদি কেউ থাকে তার কাছে কি মনে হবে? জিনিসটা ফুলে গেছে এরকম। তাহলে ভাইয়া এই লোকটা যে এই যে ফোলা অংশটা দেখবে, এটাকে বলা হয় তোমার উত্তল অংশ। এই লোকটা যে দেখবে গর্তের মতো অংশ, খেয়াল করো, এটাকে যে গর্তের মতো অংশ, এটাকে সে দেখবে হচ্ছে অবতল অংশ। দেখো ঠান্ডা মাথায়, উত্তল অংশ, উত্তলকে সাধারণত বলা হয় হচ্ছে কনভেক্স, অবতলকে সাধারণত বলা হয় কনকেভ। উত্তলকে বলা হয় কনভেক্স, অবতলকে বলা হয় কনকেভ। খেয়াল করো, এবার আমরা তোমাদেরকে আয়না শিখিয়েছিলাম কিভাবে বলো তো? আয়না এরকম যদি সমতল দর্পণ থাকে, এক পাশে পাড়া লাগালে অপর পৃষ্ঠ কি হয়? প্রতিফলক পৃষ্ঠ। খেয়াল করো, এক পাশে পাড়া লাগালে আরেক পাশটা হয় প্রতিফলক পৃষ্ঠ। তাহলে ভাইয়া এবার আমি যদি দেখাই তোমাদেরকে এই যে সেম জিনিসটাই আমি একটু বলি, এবার এটা তো তোলা হয়েছে নাকি একটু বলো, যদি তোলা হয়ে থাকে। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো, রেড পেন কোথায়, দাঁড়াও। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, আমি এই বরাবর আমি যদি পাড়া লাগাই, দেখো এই যে এই জিনিসটা এখানে এখানে আর কি, এই বরাবর আমি যদি পাড়া লাগিয়ে দেই, তাহলে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে কোন পার্ট, বা প্রতিফলন করবে কোন পার্ট? আলো এই পার্টে গিয়ে প্রতিফলিত হবে, আপতিত হবে। এই এই পার্টটা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। তাহলে কোন পাশে গিয়ে আসলে প্রতিফলিত হচ্ছে, অবতল নাকি উত্তল? অবতল। এই কারণে আমরা এটাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ। তাহলে ভাই আমার যদি প্রশ্ন আসে যে ভাইয়া কাকে আমি অবতল দর্পণ বলবো, তুমি বলবা যে যেই গলীয় দর্পণের উত্তল পৃষ্ঠে, অবতল দর্পণের উত্তর পৃষ্ঠে পাড়া লাগানো হয়, উত্তল দর্পণের অবতল পৃষ্ঠে পাড়া লাগানো হয়। এনিওয়েজ, যেই গলীয় দর্পণের ইন জেনারেল দেখা যায় যে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো হয় এবং অবতল পৃষ্ঠই তার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তাকে সাধারণত বলা হয় অবতল দর্পণ। অবতল দর্পণ। এগুলো নিয়ে আমি ডিটেলসে আরো পড়াশোনা করাবো তোমাদেরকে, যে আসলে কেন অবতল দর্পণ আর উত্তল দর্পণে কি কি পার্থক্য আছে, এদের স্পেসিফিকেশন গুলো কি কি, কিভাবে এগুলোতে বিম্ব গঠন করা হয়, অনেক ডিটেইলে পড়াবো। হ্যাঁ, এটা একটু ফিক্স, মানে নিজেকে একটু স্থির করো, মনস্থির করো, এই জিনিসটা একটু ধাতস্থ হও, একটু বোঝার চেষ্টা করো। অলরাইট ভাইয়া, এটা আমি বুঝলাম। তাহলে এবার আমি কি করবো, যে আসলে উত্তল কাকে বলবো? উত্তল আরো সিম্পল, এটাকে বলা হয় তোমার কনকেভ মিরর। এটাকে বলা হয় তোমার কনকেভ মিরর। ওকে, এবার একটু খেয়াল করো, আমি যদি আবার সেম জিনিসটাই যদি ড্র করি, এবার তুমি একটা কাজ করলা, এবার অবতল পৃষ্ঠে তুমি পাড়া লাগিয়ে দিলা, সিলভারিং করে দিলা, এখানে একটা বাধা আছে। ওকে ফাইন, এগুলোকে আবার কি আইব্রো ভেবো না, অনেকে ডিজাইন করতে গিয়ে আবার আইব্রোর মতো আবার কি জানি ব্যাকাতেকা করে দেয়, এভাবে করো না। এনিওয়েজ, আমি এই পাশে অবতল পৃষ্ঠ যদি পাড়া লাগাই, কোন পৃষ্ঠটা আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে? হ্যাঁ ভাইয়া, অবভিয়াসলি এটা প্রতিফলক। তাহলে ভাইয়া এইটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, খেয়াল করো, এটা যদি প্রতিফলক হিসেবে কাজ করে, এই উত্তল পৃষ্ঠটাই আমাদের প্রতিফলক, উত্তল পৃষ্ঠটা আমাদের প্রতিফলক হিসেবে কাজ করতেছে। ঠিক সেই কারণে এটাকে আমি বলি হচ্ছে উত্তল দর্পণ।
এটাকে বলা হয় কনভেক্স মিরর। দেখো তো মাই ডিয়ার ইস্টু, এতক্ষণ পর্যন্ত মানে এইটুকু যা যা বুঝিয়েছি এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আমি এখন পর্যন্ত যা যা বুঝিয়েছি তা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলো তো। জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ওকে ভাইয়া। হুম 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 হুম। আজকে কতক্ষণ ক্লাস করবেন ভাইয়া? ক্লাস তো মাত্র শুরু হলো, হ্যাঁ, দেখা যাক কতক্ষণ নেওয়া যায়। সো ভাইয়া দেখো তো তাহলে এই হচ্ছে অবস্থা। একটা হচ্ছে কনভেক্স লেন্স, আমরা কনভেক্স লেন্স না, একটু কারেকশন করে নিও, কনভেক্স লেন্স না, এটাকে বলা হয় হচ্ছে কনভেক্স। যদি আমরা যদি লেন্স বানাই, এটা পরে দেখাবো, এগুলা লেন্স হচ্ছে তোমার প্রতিসরণে গিয়ে পড়বো। এনিওয়েজ, এটাকে বলা হয় কনকেভ মিরর, এটাকে বলা হয় কনভেক্স মিরর। আমরা আসলে মাত্র এখন পর্যন্ত মিরর চিনলাম। তবে একটু তোমরা টাইটেল দাও এখন কষ্ট করে, যে একটু কষ্ট করে একটা টাইটেল দাও। তার আগে একটু ইয়েগুলা দেখাই দিই, হ্যাঁ, মানে জিনিসগুলা কিরকম হয়। একটা জিনিস দেখবা এদের মধ্যে, যদি কনকেভ, দেখো তো এই যে এটার মধ্যে কনকেভের মধ্যে যদি আলো যদি এভাবে যদি আপতিত হয়, এরা এভাবে চলে আসে নিচের দিকে বা এরকম ভাবে আসে, অলরাইট। আর আমি যখন উত্তল একটা দর্পণের মধ্যে আলো দিচ্ছি, দেখো উত্তল দর্পণে যখন আলো আপতিত হয় ধরো এরকম ভাবেই, তখন সে এভাবে এদিকে চলে যায়। এটা এদিকে আসলে এভাবে চলে আসে। সো ইন জেনারেল এভাবে আসলে একটাকে দূরে সরায় দেয়, একটা কাছে নিয়ে আসে। এই কথাটা মানে কি একটু পরে বুঝাচ্ছি, অলরাইট। যে অপসারী অভিসারী বলতে দুইটা কথা আছে তোমাদের কাছে, তোমাদের বইতেই দেখবা এই জিনিসগুলো কিভাবে কি হয়, এগুলো প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিব। এনিওয়েজ, তাহলে ভাই আমরা এখন পর্যন্ত চিনলাম হচ্ছে আমরা অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। এদেরকে ভাই আমরা ক্লাসিফাই করব কিভাবে, যা এদেরকে চিনব কিভাবে, বা পার্থক্য যদি পরীক্ষায় আসে কি কি লিখবো, একটু কষ্ট করে লিখে ফেলো যে উত্তল আর অবতল দুইটা পার্ট দাও। একটাকে বলা হয় উত্তল আর একটা হচ্ছে অবতল। অবতল, অলরাইট। প্রথম যেটা লিখবা সেটা হচ্ছে, প্রথম পার্থক্য তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে মানে গলীয় দর্পণের উত্তল অংশ, গলীয় দর্পণের উত্তল অংশ প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে। প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে এবং পারা লাগানো হয় কোথায় ওটাও লিখে দিবা। এবং পারা, চাইলে তোমরা আলাদা ইয়েতেও লিখতে পারো, পয়েন্টও লিখতে পারো। এবং পারা লাগানো হয় অবতল অংশে। খেয়াল করো। আর অবতল দর্পণে কি হয়? প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে অবতল, আর পারা লাগানো হয় উত্তলে। এটা হচ্ছে আমাদের বেসিক যেটা বলে সেটা হচ্ছে আইডিয়া আর কি। এছাড়াও হচ্ছে তোমরা লিখতে পারো যে উত্তল দর্পণে ইন জেনারেল, উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয় অলওয়েজ। এগুলো কিভাবে হয় একটু পরে বলবো, সমস্যা নেই। উত্তল দর্পণে অলওয়েজ সবসময় অবাস্তব বিম্বই গঠিত হয়। আর অবতল দর্পণে আমাদের বোথ বাস্তব অবাস্তব দুইটা বিম্বই গঠিত হয়। উভয়ই। ইন জেনারেল দেখা যায় যে উত্তল দর্পণে একটা আলোক রশ্মি যদি এভাবে আসে, দেখো
একটা আলোক রশ্মি যদি এভাবে আসে, তাদেরকে সে এই দিকে ছুটে চলে যায়, মানে অন্য দিকে চলে যায়। হ্যাঁ, এদেরকে কখনো মিলানো যায় না, বাট তারা মিলেছে বলে মনে হয়। দেখো, এগুলা আমি ব্যাখ্যা করে একটু পরেই বলবো, বাট আমি তো জাস্ট সংজ্ঞাটা আগে লিখাই দিচ্ছি, যাতে করে পরে তোমরা ডটগুলা কানেক্ট করতে পারো। আচ্ছা, একটু আগে এটা পড়েছি, এই জিনিসটা তাহলে এভাবে। অলরাইট, তাহলে দেখো ভাইয়া, এটা মিলেছে বলে মনে হয়, একটা পয়েন্টে গিয়ে মিলেছে বলে মনে হয়, কিন্তু এর রশ্মিগুলাকে সে দূরে সরায় দেয়। সে বলে যে আসলে উত্তল দর্পণে, দেখো এই যে উত্তল দর্পণে কোনো আলোক রশ্মি এসে যদি আপতিত হয়, সে আসলে, একে বলা হয় ডাইভার্জিং। সে অন্যদিকে সরে যায়। অন্যদিকে সরে যাওয়া মানে কি, তাকে দূরে সরিয়ে দেওয়া মানে কি, সেটা বলা হয় অপসারণ। অপসারণের অর্থ কি, মানে অপসারণ থেকে আমাদের কি আসে, অপসারী। তার মানে এটাকে বলা হয় হচ্ছে ডাইভার্জিং, বা এই দর্পণে সাধারণত ডাইভার্জিং রে পাওয়া যায়। ডাইভার্জিং রে মানে হচ্ছে অপসারী রশ্মি। প্রতিফলিত রশ্মিটা ডাইভার্জিং রে বা অপসারী হয়ে থাকে। এই যে অবতল দর্পণে কি করে, সে সে কি করে, দুহাত বাড়ায় দেয়। সে তাদেরকে বলে যে না, আমার কাছে চলে আসো। তার কাছে যখন একটা রশ্মি এসে পড়ে, সে তাদেরকে কাছে টেনে নেয়। তার কাছে যখন নিজের কাছে, দেখো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, তার নিজের কাছে এসে মিলিত হয়। এই জিনিসটাকে সাধারণত বলা হয় হচ্ছে, একে বলা হয় কনভার্জিং। সে নিজেদের কাছে নিয়ে আসছে, এটাকে বলা হয় কনভার্জিং বা অভিসারী রশ্মি। তার মানে কি, রশ্মি যদি দূরে সরে যায় কিংবা কোনো একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাদেরকে বলা হচ্ছে আমাদের অপসারী। যদি কাছে আসে, যদি মিলিত হয় আসলেই, যদি আমি দেখতে পাচ্ছি একদম দিনের আলোয় তো ফকফকা যে না, এটা আমাদের এখানে একটা বিন্দুতে এসে মিলছে, তাহলে সেটাকে আমি বলবো কি, অভিসারী। অপসারী আর অভিসারী, আশা করি আর জীবনে তুমি ভুল করবা না। অলরাইট, সো সবসময় দেখবা উত্তল দর্পণে আমাদের বিম্ব পিচ্চি দেখবো। পিচ্চি কথা লেখার কারণ, আমি যদি বইয়ের ভাষায় লিখি বিবর্ধিত, খর্বিত, তোমাদের মনে থাকবে না। এই যে বললাম যে পিচ্চি পিচ্চি কথায় মনে থাকবে। এনিওয়েজ, তুমি যদি বইটা অবশ্যই লিখবে এভাবে যে আসলে বিম্বগুলো সাধারণত খর্বিত হয়, ছোট হয়, অনেক বড় একটা সারফেসের মধ্যে তোমাকে দেখা যাবে একটা পিঁপড়ার মতো। অলরাইট, যদি কোনো উত্তল দর্পণ দেখো এগুলার ক্ষেত্রে। আর অবতল দর্পণে দেখবা ইয়া বিশাল, দৈত্যাকার অথবা অনেক বিবর্ধিত, এইগুলো জাস্ট আমাদের জন্য বেসিক জিনিস। এখন একটু লিখে রাখি যে ব্যবহারগুলো কি কি। আমার কি বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে লেখাটা? না, আটকে আছে কেন? একটু দেখি, আটকে আছে মনে হচ্ছে লেখাগুলো। না, আশা করি ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে, দেখা যাচ্ছে লেখা। আমি আরেকটা নিচে তাহলে লিখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে, কি ব্যাপার, লাইভে সমস্যা করছে, একটু দাঁড়াও, কষ্ট করে, আমি সরি। না ঠিক আছে, এবার কুল। সো এখানে তুমি একটু লিখবা যে ব্যবহারগুলা কোথায়, কোনটা ব্যবহার করা হয়। ব্যবহার হচ্ছে, এটা কিছু গাড়ির রিয়ার ভিউ বলা হয়, বা গাড়ির অথবা বাইকের, রিয়ার ভিউ মানে পিছনের ভিউ বা পিছনে দেখার জন্য যে এগুলো আছে আমাদের, মিররগুলো ব্যবহার করা হয়। গাড়ির রিয়ার ভিউ মিররে রিয়ার ভিউ, পিছনের ভিউ দেখার আয়নায়, রিয়ার ভিউ আয়নায় এটা ব্যবহার করা হয়। কেন ভাইয়া এটা ব্যবহার করা হয় একটু বুঝাই। হ্যাঁ, কারণ তুমি যখন গাড়ি চালাতে থাকো, তোমার পিছনে কি দরকার হবে, দেখো তো, গাড়ি যখন তুমি চালাচ্ছ, তোমার দেখা দরকার পিছনে কোন গাড়িটা আছে, তুমি ডানে মানে বাঁক নিবা কিনা, ওই জিনিসগুলো তোমাকে অনেক রাখতে হয়। সো ইন জেনারেল আমরা দেখি কি, এর বিম্বগুলো পিচ্ছি হয়। তার মানে একটা বড় সারফেসের মধ্যে একটা পিচ্ছি বিম্ব আমরা দেখতে পাই। সো জিনিসটা কি হয়, এখানে অবতল দর্পণ মানে সরি উত্তল দর্পণ যদি ব্যবহার করা হয়, সো সেক্ষেত্রে সে খুব অল্প জায়গার মধ্যে সে একটা বড় বিম্ব দেখতে পায়। খুব অল্প জায়গার মধ্যে সে একটা বড় বিম্ব যখন খুব অল্প জায়গার মধ্যে ওই বিম্বটা মানে ক্লিয়ারলি দেখতে পায়, বড় বিম্ব না, স্পষ্ট দেখতে পায়। যেহেতু সে স্পষ্ট দেখতে পায়, এই কারণে সে আসলে উত্তল দর্পণটা এই রিয়ার ভিউতে ব্যবহার করা হয়। তাহলে ভাইয়া অবতল দর্পণ কি কোথাও ব্যবহার করা হয় না, বা এই অবতল দর্পণে কি কাজ নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা হচ্ছে সিনেমা হলের ক্ষেত্রেও
এছাড়া প্রজেক্টরে লাগে, প্রজেক্টরে লাগে, অথবা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে লাগে। অলরাইট, সো এটাকে তোমরা যদি ইংরেজিতে লিখতে চাও, পিচ্চি বা খর্বিত, আচ্ছা এটাকে তোমরা লিখতে চাও হচ্ছে এভাবে লিখতে পারো, এটাকে বলা হয় তোমার ম্যাগনিফাইড, অনেক হাইলি ম্যাগনিফাইড বলা হয়। তাহলে ভাইয়া প্রজেক্টরে কেন ব্যবহার করা হয়? ভাইয়া অবতল দর্পণের কাজটাই হচ্ছে সে অনেক বিশাল করে দেখাবে জিনিসটাকে। খেয়াল করো, অনেক বিশাল করে দেখো। তাহলে সিনেমা হলে কি হয় দেখো তো, ইন জেনারেল ওই ছোট ছবিটাকে একটা প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে ফেলা হয় কিংবা পর্দায় ফেলা হয়। এই জিনিসগুলো কিন্তু প্রজেক্টরের কাজ কি, ওয়ালের মধ্যে অনেক বড় একটা স্ক্রিন হিসেবে আমরা টিভি দেখতে পারি, বা বিশেষ করে দেখা যেত আগে ওয়ার্ল্ড কাপের খেলার সময় যে এলাকায় একটা অনেক বড় প্রজেক্টর আনা হতো। ওয়ার্ল্ড কাপের সময় এলাকায় কোনো মাঠ থাকলে কিংবা কোনো খোলা জায়গায়, ওই যে ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়, আমার এখনো মনে আছে, আমি ক্লাস 2-তে ছিলাম, বা তখনই মনে হয়েছিল 2-তে বা 6-এ প্রবাবলি। তখন এলাকায় হচ্ছে মাঠে আহ, যখন ব্রাজিল আর্জেন্টিনা কিংবা মনে করো খুব ইম্পর্টেন্ট কোনো ম্যাচ হতো, অথবা দেখা যেত ওয়ার্ল্ড কাপের সময় প্রত্যেকটা ম্যাচ দেখানো হতো বড় স্ক্রিনে, মাইক দিয়ে দিয়ে বলতো। সো তখন দেখা যেত আসলে এই যে প্রজেক্টরের মাধ্যমে, এই যে অবতল দর্পণ দিয়ে, মানে অবতল দর্পণটা প্রজেক্টরে ব্যবহার করা হয়। আর এছাড়া হচ্ছে এভাবে আসলে ম্যাগনিফাইড বিরাট একটা স্ক্রিনে জিনিসগুলো আমরা দেখতে পাই। তাহলে ভাইয়া একটু বলো তো, তোমাদের যদি এটা যদি বোঝা হয়ে থাকে, তোমাদের যদি এটা লেখা হয়ে থাকে, বোর্ডে যা আছে তা যদি মাথায় ঢুকানো হয়ে থাকে, মাথায় যা আছে তা যদি তোমাদের মনে যদি রাখা হয়ে থাকে, তাহলে তোমরা একটু আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাও আছে, এটাও আছে, ইয়েস এক্স্যাক্টলি। ডেন্টিস্টরা এটা ব্যবহার করে, ডেন্টিস্টের জন্য এটা লাগে, আমি লিখে রাখছি, দাও বলতে ভুলে গেছি। দেখো, ডেন্টিস্ট, ডেন্টিস্টের কাজে লাগে। তুমি দেখবা যে তখন যে দাঁতের চিকিৎসা করাতে যাবো, তখন ডেন্টিস্টে একটা ছোট একটা আয়না আছে, তখন সেটা ভিতরে ঢুকাই দিয়ে দাঁতের মুখের ভিতর ঢুকায় সে আসলে দেখে জিনিসটা। ডেন্টিস্টও কখনো কখনো ব্যবহার করে। থ্যাংক ইউ যে বলেছো এই কথাটা। এছাড়া হচ্ছে আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শেভিং মিরর। ছোট একটা শেভিং মিরর থাকে, ওইখানেও কিন্তু ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, একজন বলছে আসলে সাউন্ড স্ক্রিন মিল নাই। আচ্ছা, একজন বলছে আসলে সাউন্ড স্ক্রিন মিল নাই। ঠিকই তো আছে। হুম, অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, এখন আমরা কিছু লিখবো যে সাম ইম্পর্টেন্ট টার্ম শিখবো। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট টার্ম আমরা শিখবো। তো ভাইয়া লিখো সাম ইম্পর্টেন্ট টার্মস। সাম ইম্পর্টেন্ট টার্মস, ওকে। কি নিয়ে সাধারণত টার্মগুলো হচ্ছে আমাদের এই যে গোলীয় দর্পণের বিম্ব সৃষ্টি, এই জিনিসটাকে নিয়ে একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। এখানের মধ্যে আমরা একটা কাজ করি, গোলীয় দর্পণটা সাধারণত পাওয়া যায় কোথায়, এরকম একটা গোল আকার বস্তু থেকে। রাইট, ফাইন। সো এই যে গোলাকার একটা বস্তু ভাইয়া, দেখো তো, এই যে গোলাকার একটা বস্তু, এই বস্তুটার একটা কেন্দ্র থাকে। এই যে গোল, এই যে বৃত্তটা ধরলাম, এই যে বৃত্তটা ধরলাম এখানে, এটাকে বলা হয় একটা কেন্দ্র। খেয়াল করো, আমি এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা থেকেই আমি একটা জিনিস নিব, দাঁড়াও, আয়নাটা নিব, এখান থেকে কেটে আয়নাটা নিয়েছি। দেখো তো এই বৃত্তটা, তার মানে কি আমি যত দর্পণই, যত গোলীয় দর্পণই নেই, প্রত্যেকটা কোনো না কোনো এক কালে কি ছিল, একটা গোল ছিল, গোলার বৃত্ত ছিল, সেখান থেকে আমি কেটে এটা পেয়েছি। ওকে, তাহলে ভাইয়া আমি এখান থেকে এখান পর্যন্ত কেটে নিলাম, নিয়ে আমি এই যে একটা দর্পণ পেলাম, এবং ধরো দর্পণটা আমি এইটুকু নিয়ে একটা জিনিস দিয়ে বুঝে, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। ধরলাম আমি অবতল দর্পণই নিলাম, নিলাম, সমস্যা নেই, এটা আমাদের একটা দর্পণ। ভাইয়া দেখো, এবার একটা জিনিস কল্পনা করো তো তুমি ভাইয়া, এই যে এখানে একটা আগে একটা কেন্দ্র ছিল না, এবং তার মানে কি প্রত্যেকটা দর্পণে কোনো না কোনো এক সময় আমাদের একটা ইয়া থাকে, কি বলে এটাকে, কোনো না কোনো এককালে আমাদের এটা একটা আহ, গোলাকার অংশ থাকে, বা একটা গোলকের অংশ থাকে। ভাইয়া এই জিনিসটাকে তুমি যদি সি নাম দাও, সির মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার।
এটাকে অলওয়েজ বলে বক্রতার কেন্দ্র। এটাকে বলে সেন্টার অফ কার্ভেচার, মানে হচ্ছে এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। ভাইয়া এই নামটা এমন কেন? ভাইয়া তোমার এটা একটা হচ্ছে মানে এটা একটা বক্রতল, খেয়াল করো, এটা হচ্ছে বক্রতল। আগে ছিল একটা মানে সমতল অথবা বক্রতল, দুইটা থাকবে। বক্রতল তুমি কিভাবে তৈরি করো? একটা বৃত্ত থেকে তুমি একটা অংশ কেটে নাও। খেয়াল করো, তুমি একটা বৃত্ত থেকে একটা অংশ কেটে নাও, এই যে তুমি একটা অংশ কেটে নিচ্ছ না, এই অংশটাই হচ্ছে আসলে একটা বক্রতা। সমতল তো না, বক্রতা। এই বক্রতার কেন্দ্র মানে হচ্ছে আগে যে আসলে বক্রতাটা ছিল, আগে যে কমপ্লিট অংশটা ছিল, তার একটা কেন্দ্র ছিল। এই কেন্দ্রটাকে আমি বলি হচ্ছে সি, হুইচ ইজ সেন্টার অফ কার্ভেচার, যেটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এখন একটা ব্যাপার আছে ভাইয়া, তুমি দেখবা এখানের মধ্যে এই যে এই অংশটা এবং এই অংশটা, দেখো এই অংশটা এবং এই অংশটা, পুরা চাপটার এটার একটা মধ্যবিন্দু আছে। খেয়াল করো, এটা একটা মধ্যবিন্দু আছে। আমি ধরলাম মধ্যবিন্দুটা হচ্ছে এটা, রাইট? এখানে একটা মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দু হচ্ছে আমাদের এটা। এই মধ্যবিন্দুটাকে সাধারণত বলা হয় হচ্ছে পোল। পি পয়েন্টের নাম হচ্ছে পোল বলা হয় বা মেরু বলা হয়, কখনো কখনো এটাকে মেরুও বলা হয়। মেরু বলো না, আমি প্রিফার করবো হচ্ছে পোল, কারণ ইন ফিউচার তোমরা যদি হায়ার স্টাডিজ ইংলিশ টার্মগুলোই কাজে লাগবে। সো পোল বলাটাই বেটার, এটাকে আসলে মেরু বলার চাইতে পোল বলাই বেটার। এবার ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এই যে সেন্টার অফ কি বলা হয় কার্ভেচারের সাথে পোলের যে সংযোজক রেখাটাকে, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। সংযোজক রেখাংশ, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ আমি বলতে পারি সিপি হচ্ছে এই যে বক্রতাটা ছিল আগে, এটার একটা ব্যাসার্ধ। বা তুমি এটাও বলতে পারো যে গোলীয় দর্পণ যেই গোলকের অংশ ছিল, খেয়াল করো, গোলীয় দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের, খেয়াল করো, গোলীয় দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে আমি সাধারণত বলছি বক্রতার ব্যাসার্ধ। জিনিসগুলো এভাবে একটু ফিল করো, একটু পড়ার চেষ্টা করো, দেখবা যে জিনিসগুলো অনেক ইজি লাগবে। ভাইয়া এইটাকে যদি বর্ধিত করি, এই জিনিসটাকে পোল এবং সেন্টার অফ কার্ভেচারের এই জিনিসটাকে যদি বর্ধিত করি, এই জিনিসটাকে যদি বর্ধিত করি, এটাকে ইন জেনারেল আমরা বলবো হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে, খেয়াল করো, এই জিনিসটাকে যদি বর্ধিত করি, এটাকে বলা হয় প্রধান অক্ষ। ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম এবি, এসিপি, হ্যাঁ, এটাকে আমি বলবো হচ্ছে এই এপিটাকেই, এপি হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। ভাইয়া এটা কেন দরকার? এটা হচ্ছে আমরা যখন হিসাব করব, তোমাকে বললাম না যে ইন জেনারেল আমরা দেখি হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে আমরা ভূমিটাকে ধরে নেই, একটা সার্টেন সবকিছুর একটা সমতল দরকার যে কোনো একটা জিনিস রাখার জন্য। এটার একটা ফিলোসফিক্যাল পয়েন্ট হচ্ছে এটা, সবকিছু প্রত্যেকটা ভিত্তি, প্রত্যেকটা বিশ্বাসের একটা বেসমেন্ট দরকার হয়, হ্যাঁ। সো এই কারণে আমরা যদি একটা গোলীয় দর্পণও যদি কল্পনা করি, গোলীয় দর্পণটারও একটা নর্মাল একটা সার্টেন বেসমেন্ট দরকার, একটা ভিত্তি দরকার। এই ভিত্তিটাই হচ্ছে আমাদের একটা প্রধান এক্সিস বা প্রিন্সিপাল এক্সিস। এখন একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস মাথায় রাখবা, অলওয়েজ অলওয়েজ যে কোনো গোলীয় দর্পণের অক্ষগুলি, গোলীয় দর্পণের অক্ষগুলি অলওয়েজ 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 যে কার্ভেচারটা আছে, অলওয়েজ বক্রতার উপর, অলওয়েজ বক্রতার সাথে, দেখো বক্রতার সাথে 90 ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রিতে থাকে। ভাই এটার মানে কি? এটা একটু বোঝার ব্যাপার আছে। দেখো আমি মাত্র একটা অক্ষ দেখিয়েছি, প্রিন্সিপাল এক্সিস দেখিয়েছি, মধ্যবিন্দু দিয়ে যায়। ভাই পোল কাকে বলে? পোল হচ্ছে, ধরো আমি নাম দিলাম হচ্ছে এখানে দেখো 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 দেখো, এখানে দিলাম এম আর এখানে দিলাম এম, এম প্রাইম। দেখো এমপি এম প্রাইম পর্যন্ত বা এম এম প্রাইম, এম এম প্রাইমের যে মধ্যবিন্দুটা আছে, মধ্যবিন্দু ছিল পি। তার মানে আমার সি থেকে পি পর্যন্ত যে রেখাটা, এটাকে আমি বলেছি একটা প্রধান অক্ষ, কারণ এটা মধ্যবিন্দুতে যায়। সে অনেক সুপারিয়র, সে অনেক পার্ট অনেক, এই কারণে সে এখানে আছে। পি ফর পোল, পি ফর পার্ট।
ওকে, বাট তুমি একবার চিন্তা করে দেখো তো, অনেকগুলো আমি এভাবে টানতে পারতাম না, এরাও তো ওই দর্পণেরই অংশ, এগুলো টানতে পারতাম, অনেকগুলো লক্ষ লক্ষ হাজার হাজার রেখা এখান থেকে টানা যেত। এগুলাকে ভাই আমি কেন অক্ষ বললাম না? অবশ্য তুমি এদেরকে অক্ষ বলতে পারবা, এদেরকে তুমি বলবো হচ্ছে গৌণ অক্ষ। এক্স, x1, x2, x3, x4, cx1, cxn দিলাম, 1 2 3 4 তুমি যা বসা দিতে পারো। cxn কে আমি বলবো হচ্ছে আমার সেকেন্ডারি এক্সিস বা গৌণ অক্ষ বলা হয়। সেকেন্ডারি এক্সিস বা গৌণ অক্ষ। ভাইয়া এগুলো কেন পড়াচ্ছেন? এগুলো পড়াচ্ছি এই কারণে, এখন এগুলো না বুঝলে, এভাবে তুমি না বুঝে গেলে বই খুলে দেখবে যে সবকিছু তোমাদের কাছে এলোমেলো লাগবে, বুঝতে সমস্যা হবে। একটু বুঝো, একটা লাইন লিখেছি ভাইয়া 90 ডিগ্রি থাকে, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে আমরা যখন একটা বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর কোনো একটা রেখা টানবো, সেটা অলওয়েজ বৃত্তের সাথে 90 ডিগ্রি কোণ আসে। সেটা অলওয়েজ বৃত্তের সাথে 90 ডিগ্রি কোণ আসে। এটা একদম পিওর জিওমেট্রি। ভাই এটা কিভাবে বুঝবো, কেন বুঝবো, মানে এটা কেন 90 ডিগ্রি হয়? এটা বোঝার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে এই যে আমরা কেন্দ্র থেকে পরিধির উপর যে রেখাটা টানবো, খেয়াল করো যেই বিন্দুতে এসে মিলিত হবে সেই বিন্দুতে আমি একটা স্পর্শক আঁকবো এরকম। অলওয়েজ দেখবা এই স্পর্শকের উপর এই রেখাটা একটা লম্ব আসে, ব্যাসার্ধের দিকে একটা লম্ব আসে। এটা আমরা একদম ম্যাথে পড়েছিলাম। দেখো এই রেখাটা অলওয়েজ এই বিন্দুতে আমাদের স্পর্শকের উপর লম্ব। এখন কথা হচ্ছে ভাইয়া স্পর্শক কাকে বলে? একটু জিওমেট্রি পড়ে আসি চলো। ওকে, আচ্ছা লাইফ কি আটকে আছে? ব্লার হয়ে আছে তাই না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে এসে সালাম দিলে কেমনে হবে? নেটে সমস্যা করছে না? দুষ্টু নেট খুবই ঝামেলা করছে। না, ক্লিয়ার ক্লিয়ার। সবার কাছে কি ক্লিয়ার? ওকে, নাইস। যদি সবার কাছে ক্লিয়ার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এনিওয়েজ ভাইয়া একটু খেয়াল করো, হ্যাঁ, একটু আমি স্পর্শকটা একটু বুঝাই বেসিকটা, দেন আমি আস্তে আস্তে আগাচ্ছি। ভাইয়া স্পর্শক হচ্ছে এমন একটা জিনিস, খেয়াল করো, আমি একটা রেখার সাথে একটা বৃত্তের সম্পর্ক হতে পারে তিন রকম। একটা সরল রেখার সাথে একটা বৃত্তের দেখা হতে পারে তিন ভাবে, মানে তিন রকম ঘটনা ঘটতে পারে। আইদার তার সাথে তার দেখা হলো, কথা হলো না। দেখো রেখার সাথে বৃত্তের দেখা হলো কিন্তু কথা হলো না। এর সাথে রেখার সাথে বৃত্তের দেখা হলো বাট হ্যান্ডশেক হলো, কিন্তু কেউ কারো বাড়িতে গেল না বা কথা হলো না বা আপ্যায়ন হলো না। এছাড়াও রেখা বৃত্তের বাড়িতে ঘুরতে গেল এবং দেখাও হলো, কথাও হলো। অলরাইট, তিনটা কাহিনী হতে পারে। এদের সাথে বৃত্তের সাথে রেখার দেখা হলো জাস্ট, কথা হলো না। এখন এদের হ্যান্ডশেক হলো এবং কথা হলো বাট আপ্যায়ন হলো না। এছাড়াও সে একদম তাদের মধ্যে দেখাও হলো, কথাও হলো, গল্প হলো, বন্ধুত্ব হলো, এইটুকু। এবার একটু চিন্তা করো তো জিনিসটা, নিজের মতো করে ফিল করে দেখো তো, যখন তাদের মধ্যে জাস্ট দেখা হলো, এই বৃত্তের সাথে কোথাও সে স্পর্শ করে না, দেখো তো এখানে তাদের মধ্যে কোনো স্পর্শ বা কোনো কন্ট্যাক্ট নাই, জাস্ট তাদের মধ্যে কথা হলো, তার মানে এদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স আছে বৃত্তের সাথে রেখাটার। এবার আমি একটা জিনিস চিন্তা করি, দেখো তো, একটা এবার সে বললো যে না আমি এর সাথে দেখাই করে আসবো। যদি দেখা করতে হয় সে তার বাড়িতে গিয়েছে, একটা বিন্দু দিয়ে ঢুকেছে বাড়িতে, গিয়ে আরেকটা বিন্দু দিয়ে সে বাড়ি বেরিয়েছে, এক্সিট। অর্থাৎ একটা বিন্দু দিয়ে সে ঢুকেছে বৃত্তের মধ্যে, আরেকটা বিন্দু দিয়ে বেরিয়েছে। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে সে বৃত্তটাকে ছেদ করেছে। খেয়াল করো খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো একটা বৃত্তের মধ্যে দিয়ে সে এন্ট্রি নিয়েছে এবং এক্সিট করেছে। বৃত্তের বাড়িতে সে মানে কি বলা হয়, বেড়াতে গিয়েছে, গিয়ে সে দাওয়াতে মানে খাওয়া দাওয়া করেছে, করে সে বেরিয়ে গেছে। অর্থাৎ সে এটাকে ছেদ করেছে, সে তার পথটাকে ছেদ করেছে, এটাকে বলা হয় ছেদক। এখন ভাইয়া কথা হচ্ছে সে কতটুকু ডিস্টেন্স গিয়েছে। সে এবার মনে করো যে না আজকে সে দেখা করে নাই, দেখো খাওয়া দাওয়া করছে সমস্যা নেই, পরের দিন সে গিয়ে যে না তার বাড়ির পাশ দিয়ে জাস্ট হেঁটে গেছে, দরজায় সে দেখা করে চলে গেছে, না তার বাড়ির পাশ দিয়ে সে হেঁটে গেছে। তাহলে চিন্তা করে দেখো তো, একদম শুধুমাত্র সে দরজা দিয়ে ঢুকেছে, আর কি বের হওয়ার কোনো প্রয়োজন আছে? সে মাত্র দরজায় গিয়েছে, দরজায় গিয়ে সে হ্যান্ডশেক করে কেমন আছো, ভালো আছো দেখা করে চলে আসছে। বাট এখানে কি তোমার মনে করো যে না এক্সিট বা এন্ট্রির কোনো পয়েন্ট আছে? নাই।
এই কারণে আমরা যখন বলবো যে একটা বৃত্তকে একটা সরল রেখা যখন স্পর্শ করে তখন শুধুমাত্র একটা পয়েন্টেই স্পর্শ করে, একটা পয়েন্টে স্পর্শ করে। যখন ভাই একটা পয়েন্টে স্পর্শ করছে, এই রেখাটা যে লাইনটা তাকে স্পর্শ করে সেই লাইনটাকে বলা হয় স্পর্শক, এবং এই স্পর্শকটা তার ব্যাসার্ধের সাথে লম্ব। এই যে ওই স্পর্শবিন্দু থেকে, কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর কানেকশন পয়েন্ট, এটার উপর এটাকে বলা হয় লম্ব। তাহলে ভাইয়া এটার মানে হচ্ছে এই যে এরা যে আছে প্রত্যেকটা পোল একটা লম্ব রেখা, এটা যে কোনো পোল হতে পারে, প্রত্যেকটা পোল একটা লম্ব, এই প্রত্যেকটা পোল একটা লম্ব। খেয়াল করো, প্রত্যেকটা পোল তার স্পর্শকের উপর লম্ব। ফিল করা গেছে নাকি একটু বলো জিনিসটা, আইডিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু বলো। এটা একটা জিওমেট্রির কনসেপ্ট, আমি জাস্ট তোমাকে বোঝালাম এই কথাটা বোঝানোর জন্য, এই একটা লাইন বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। একটু আমাকে বলো তো এই জিনিসটা ক্লিয়ার কিনা। নাইনটি ডিগ্রি কিভাবে হলো বুঝি নাই ভাইয়া। দেখেন দেখেন দেখেন, আমি স্পর্শক পয়েন্ট দেখাচ্ছি, দেখেন কানেকশন পয়েন্ট, কন্ট্যাক্ট পয়েন্ট বলা হয়। দেখেন কন্ট্যাক্ট পয়েন্ট, কেন্দ্রের সাথে এই কন্ট্যাক্ট পয়েন্ট আপনি কানেক্ট করেন, এটা হয়ে গেল ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর কোনো বিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হয় হচ্ছে কি বলতো, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর সাথে এই স্পর্শক লম্ব, অথবা এই ব্যাসার্ধ ইটসেলফ এর উপর। তাহলে তুমি বলো তো, সি যদি কেন্দ্র হয়, এটা যদি পরিধির উপর কোনো বিন্দু হয়, এই জিনিসটাকে প্রত্যেকটা অক্ষই এক একটা ব্যাসার্ধ না? প্রত্যেকটা অক্ষই এক একটা ব্যাসার্ধ না? প্রত্যেকটা অক্ষই এক একটা ব্যাসার্ধ না? ফিল করার বিষয় এই জিনিসগুলো, আস্তে 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 করে দেখো। আমি শিওর যে আজকের এই ক্লাস করার পরে একটা সংজ্ঞাও তোমার মুখস্থ করতে হবে না বই থেকে, বুঝে বুঝে তুমি দেখবা যে যদি মনে করো পরীক্ষার হলে তুমি ভুলেও যাও, তুমি আচ্ছা অনেক ভাই বলছিল এই কথা, একটা বৃত্ত এঁকে দেখি, আচ্ছা বৃত্তে তাহলে এটা পোল, এটা অক্ষ, আচ্ছা এটা প্রাইমারি এক্সিস। অলরাইট, হোপফুলি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গ্রেট। এই দুষ্টুমি করে না, কে জানি দুষ্টু দুষ্টু কথা বলতেছে। অলরাইট, দেখো তাহলে ভাইয়া, তাহলে এইটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। খেয়াল করো, ওকে। এখান থেকে আমরা ভাইয়া দেখো তাহলে আমরা কি করেছিলাম, এই একটা আমরা বৃত্ত, এটা যদিও কমলা লেবুর মতো হয়ে গেছে, আই এম সরি, এটা ধরলাম কেন্দ্র ছিল এটুকু, কেন্দ্র সি, পোল মিরর এম, এম ড্যাশ বা এম প্রাইম। ওকে, সি এক্স, সেকেন্ডারি এক্সিস, প্রাইমারি এক্সিস, আমরা সব কিছু মোটামুটি এখানে দিয়েছি। ভাইয়া একটা জিনিস একটু খেয়াল রাখবা প্লিজ, একটা জিনিস একটু খেয়াল রাখবা, খেয়াল রাখবা, এই যে আমি একটা প্রাইমারি এক্সিস দিয়েছি না ভাইয়া, প্রাইমারি এক্সিস, খেয়াল করো, এই যে আমি একটা প্রাইমারি এক্সিস দিয়েছি, এই প্রাইমারি এক্সিসের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি এই দর্পণের উপরে এসে পড়ে, দেখো এসে যদি পড়ে, সে একটা বিন্দু দিয়ে, দেখো এই যে সিপি এর মধ্যবর্তী একটা বিন্দু দিয়ে সে অতিক্রম করে, সিপি এর মধ্য দিয়ে একটা বিন্দু দিয়ে সে অতিক্রম করে, যেই বিন্দু দিয়ে সে অতিক্রম করছে এই বিন্দুটার নাম দেয় হচ্ছে ফোকাস। ভাইয়া এটা কেন হয়, এটা কেন হয়, দুটো দুটো উপায় আমি এটা দেখাবো। এক, এটা একদম প্রুফ, একদম প্রমাণ দেখায়, এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো, যেটা একদম সম্পূর্ণ প্রমাণ, কারণ নেক্সট ক্লাসে আমি ম্যাথ করাবো। এই যে মোটামুটি যে এখন পর্যন্ত যতগুলো ক্লাস করিয়েছে বা ক্লাসের ম্যাথ যা যা দরকার, এগুলো আমি মোরলেস আগামী লেকচারে করাবো। এরপরের দিন লেকচার যেটা হবে সেটাতে আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো এবং সৃজনশীল সলভ করাবো। এনিওয়েজ দেখো ভাইয়া, এটা আমি একটু তোমাদেরকে ফিল করার জন্য আইডিয়াটা দিই। ভাইয়া এইটা যখন হয়, দেখো এই কাহিনী যখন হয়, এই কাহিনী যখন হয় তখন এদের মধ্যে, এদের মধ্যে এই যে সি, ধরো এই যে আমার কোন পয়েন্টে, ধরো এটা তো ছিল সি, এটা ও পয়েন্টে এসে আপতিত হয়েছে, এই রশ্মিটা ও পয়েন্টে এসে আপতিত হয়েছে, তখন দেখবে এই সি ও রেখাটা একটা অভিলম্ব হিসেবে কাজ করে। ভাইয়া সিও কেন অভিলম্ব, তুমি দেখবা এই সি থেকে তুমি যে রেখায় এখানে টানবাই সেটাই একটা লম্ব, এই তলের উপর লম্ব। সি থেকে তুমি যদি, একটু আগে দেখিয়েছে কেন, কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো রেখাই লম্ব, অভিলম্ব হিসেবে কাজ করে। এনিওয়েজ, তাহলে ভাইয়া এটা যদি অভিলম্ব হয়,
এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের আর। ভাইয়া তাহলে এটা কিভাবে আসলে সম্ভব হয়? এটা সম্ভব হয় এই কারণে, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম একদম প্রথম কি দ্বিতীয় লেকচারে, যে কোনো একটা আলোক রশ্মি কোনো একটি দর্পণের উপর আপতিত হলে বা একটা প্রতিফলক পৃষ্ঠের উপর আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ কি হবে বলতো? সমান হবে। তাহলে ভাইয়া এটা লম্ব অভিলম্ব, এটা আপতন কোণ, তাহলে এটা প্রতিফলন কোণ। হাতে একটা কি বলা হয় স্কেল নাও এবং একটা কম্পাস নাও, নিয়ে এই জিনিসটা আঁকবা, একে আমাকে প্রমাণ করো, হোমওয়ার্কের মধ্যে দেখাবা যে না ভাইয়া আপনি যেটা বলেছিলেন এটাই ট্রু। এই যে যে বিন্দু দিয়ে যাবে এটাকে বলা হচ্ছে ফোকাস। অ্যান্ড আশ্চর্যজনকভাবে তুমি দেখবা যে এই ফোকাসটা, দেখো এই ফোকাসটা, এফটাকে আমি একটু লিখে রাখি, জিনিসগুলো তো লিখতেছি একটা একটা করে। এখানে এফ কে বলা হয় ফোকাস, ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট বলা হয়, ফোকাস। এনিওয়েজ, এফ কে বলা হয় ফোকাস, যে বিন্দু দিয়ে যাচ্ছে ফোকাস। এন্ড আশ্চর্যজনকভাবে তুমি দেখবা যে ফোকাস এই যে সিপি প্রধান অক্ষকে সমদ্বিখণ্ডিত করে, মানে এফটা হচ্ছে এই সিপি এর একদম মধ্যবিন্দুতে। স্কেল দিয়ে মেপে দেখবা এটা, আর আগামী দিন আমি তোমাদেরকে জিওমেট্রিক ওয়েতে আমি দেখাবো যে ভাইয়া এই জিনিসটা আসলে কিভাবে এরকম হয়েছে। অলরাইট, অলরাইট। তো ভাইয়া তাহলে আমরা দেখলাম ফোকাস। এরপর আমরা দেখবো যে, দেখো খেয়াল করো, মেজারমেন্টগুলো সবসময় তুমি নিবা হচ্ছে দর্পণ থেকে, দর্পণ থেকে। এই এফপি কে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এফপি কি ভাইয়া? এফপি হচ্ছে ফোকাস দূরত্ব। এফপি কি ভাইয়া? এফপি হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এফপি হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। অলরাইট, কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। এখন আমরা একটু কি দেখালাম? আমরা দেখালাম হচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্ব ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2, বক্রতার ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। তাহলে ভাইয়া এই জিনিসগুলো আমি এখন পর্যন্ত এই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম এই কারণে, যাতে করে তোমাদের এই সংজ্ঞাগুলো যাতে মুখস্থ করা না লাগে, এই যে আইডিয়াগুলো, এই জিনিসগুলো যাতে মুখস্থ করা লাগে না, টার্মগুলো যাতে মুখস্থ না করা লাগে। আমাকে একটু বলো তো, আমি যে বললাম এটাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তুমি কি এই জিনিসটাকে আলাদা করে প্রমাণ করা লাগবে যে এফপি ইকুয়াল টু সিএফ? তাহলে এবার আমাকে একটু তোমরা একটু বলো তো, একটা প্রশ্ন উত্তর দাও তো। যদি যদি এই বৃত্তের, খেয়াল করো, এই দর্পণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ, এই যে দর্পণের, এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার হয়, তবে 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 ওপি ইকুয়াল টু কত? আচ্ছা না, ওএফ ইকুয়াল টু কত? এটা একটু প্রশ্নটা তোমাদের জন্য দিলাম, দেখি পারো কয়জন। ওএফ ইকুয়াল টু কত? খুবই মজার একটা প্রশ্ন। ওএফ ইকুয়াল টু কত? এটা খুবই মজার একটা প্রশ্ন, আমি একটু সলভ করে দিই এটা। দে এই যে এইটুকু কনসেপ্টের উপর এরকম প্রশ্ন আসতে পারে বা এরকম প্রশ্নও করা যায়। একটু খেয়াল করো, আমাদের বলা আছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা এবং এই জিনিসটা সমান, এটা হচ্ছে 10 মিটার। তুমি দেখবা এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, তাই না? তুমি একবার চিন্তা করে দেখো তো, দর্পণের যত, আচ্ছা এটা একটু মুছে দিই, তোমাদের লেখা আছে তাই না? এই ম্যাথটা একটু করো, এই ম্যাথটা করলে তোমরা অনেক অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আমি তোমাদেরকে আগেই বলেছি, আমার লেকচারগুলো তোমার নট অনলি জাস্ট ফর এসএসসি। আমি দেখেছি ইন্টারের আমার অনেক স্টুডেন্টরা আমার আবার ক্লাস 10-এর লেকচারগুলো দেখতেছে, লাইক ও যে তোমাদের কি জানি বলো কুয়ার অঙ্ক, তারপর হচ্ছে যে স্প্রিং এর অঙ্ক, তারা আবার এসে দেখতেছে জাস্ট বিকজ তাদের কনসেপ্টগুলো আগে ক্লিয়ার ছিল না। এই কারণে আমি জাস্ট তোমাদেরকে লেকচারগুলো এই কারণে করাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম তোমার এই বেসিক দিয়ে তোমার এইচএসসির অনেক কনসেপ্টও তোমার দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এইগুলাই ভাই বিল্ড আপ করে 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 ওইখানে কনসেপ্টগুলোকে গ্রো করানো হয়, ফাউন্ডেশন এক একটা। এনিওয়েজ ভাইয়া দেখো তো, এটাকে যদি আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে ভাইয়া জিনিসটা দেখতে কিরকম হয়? এই যে এরকম,
সিপিও সিপিও ইকুয়াল টু, এটা আমাদের কাছে এইটুকু অংশের মধ্যে বক্রতার ব্যাসার্ধ, এটাও 10, এটাও 10। এখানে একটা মজা আছে, মজা হচ্ছে প্রত্যেকটা বক্র দেখো তো, প্রত্যেকটা বক্রতল খেয়াল করো, প্রত্যেকটা বক্রতলই দেখো তো এই যে এরকম আছে, এরকম। তুমি এটাকে একটু কেটে দাও তো, এটাকে একটু জুম করি, আমি এটাকে জুম করি, মোবাইল দিয়ে জুম করলাম, জুম করলে এটা আর একটু বক্রতা কমে যায়, আরো জুম করলাম, জুম করে আমার কাছে মনে হচ্ছে এরকম, আমি আরো জুম করলাম, আরো জুম করার পর মনে হবে না এটা আমার কাছে একটা মনে হচ্ছে সরল রেখার মতো, আস্তে আস্তে জুম করলে একদম সরল রেখার মতো মনে হচ্ছে। তুমি দেখবে একটা বক্রতলকে তুমি আস্তে আস্তে জুম করতে 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 দেখবা যে যে কোনো বৃত্তকে এরকম ছোট 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 লাইন পরে গিয়ে একটা বৃত্ত ফর্ম করে। এনিওয়েজ, তাহলে ভাইয়া তুমি আমাকে একটু বলো তো, এটা যদি 10 হয় এই জিনিসটা কত হবে? এটা যেহেতু একই ব্যাসার্ধের মধ্যে আছে, এটাও 10। আর একটু জুম করে এই জিনিসটাকে আমি একটু জুম করলাম, জুম করে আমার কাছে মনে হয়েছে না বক্রতাটা আসলে এরকম, এখনো সরল রেখার মতো দেখাচ্ছে না। 10, 10 ভাই, আমি এবার একটু জুম করে, স্পেশালি জুম করার পর আমার কাছে মনে হচ্ছে এটা এরকম সরল রেখার মতো মনে হচ্ছে অনেকটা। ওকে, এটা 10, এটা 10। তাহলে ভাইয়া এই যে ওপি এন্ড এটা কি ছিল সি, ওকে আমি ও প্রাইম দিয়ে দিলাম, নো ওয়ারিজ। তাহলে ভাইয়া এবার আমাদের দেখো তো এই অংশটুকু আমার কাছে কত হবে? এটা 10, এটা 10 আছে। আমরা তাহলে এটাকে আমরা ক্ষুদ্র একটা এখান থেকে পরিমাপ পাবো, শূন্যের কাছাকাছি হলো একটা ক্ষুদ্র পরিমাপ পাবো। তো ভাইয়া তুমি এই যে ওপি যে পরিমাপটা পেলা, এই যে ওপি যে পরিমাপটা পেলা, আমাদের চেয়েছে কি ওএফ পরিমাণটা, তাই না? ওএফ পরিমাণটা, সো ওএফ যদি পরিমাপটা আমাদের কাছে বের করতে হয়, আমরা এফপি জানি, এফপি কি, এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, এই যে ফোকাস এফ ইজ ইকুয়াল টু আর বাই টু। তুমি এই মানটা যদি এখানে বসাও 5, আর এটা যদি তোমার কাছে মনে করো যে কত আসতেছে এটা তোমার বের করা লাগবে, তুমি এখান থেকে যে মানটা পাবা এই মানটা তুমি একটু বসালে এটা তো 0 আসে, সো এখান থেকে তুমি তাহলে এটুকু বের করে ফেলতে পারবা। অলরাইট, জাস্ট এগুলাকে জাস্ট একটু নিজের মনের মধ্যে একটু নাড়াচাড়া করবা আইডিয়াগুলোকে, কনসেপ্টগুলোকে, তাহলে আশা করি তোমাদের কাছে এগুলো খুব একটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা একটু বোঝানোর জন্য, এই যে এই জিনিসগুলো যে এভাবেও হয়, যে আসলে একটা বৃত্তকে আমি যদি আস্তে আস্তে জুম করতে থাকি, জুম করতে থাকি, যত বেশি যাব বৃত্তটা এক পর্যায়ে আমার কাছে একটা সরল রেখার মতো মনে হবে, বৃত্তটা একটা পর্যায়ে গিয়ে বৃত্তের একটা অংশ, দেখো এই বড় একটা বৃত্ত, আমি জুম করছি, জুম করছি, বক্রতাটা পর আমার কাছে অনুধাবন হবে না, মনে হবে একটা সরল রেখার মতো অনেক ভিতরে গিয়ে। এই কনসেপ্টটাকে বোঝানোর জন্য আমি এই ম্যাথটা তোমাদেরকে একটু দেখালাম। চিন্তার কোনো কারণে যদি যদি তোমাদের কাছে যদি মনে হয় যে না এটা একটু ঝামেলা লাগতেছে, সমস্যা নেই, এই প্রশ্ন পরীক্ষায় আসবে না, বাট যে জিনিসটা ফিল করানোর ট্রাই করলাম এই জিনিসটা তোমার এর পরবর্তী অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। আচ্ছা, তখন তুমি দেখবা যে না আমার কাছে ট্যান থিটা আসলে, যে ভাইয়া ট্যান থিটা আর থিটার মান অনেকটা একই, যখন আমাদের এই থিটার মান অনেক ক্ষুদ্র হয়, কেন ভাইয়া? তখন দেখবো যে না ভাইয়া তখন আমার কাছে লম্ব যখন অনেক ক্ষুদ্র হয়, ভূমি যাই হোক লম্ব অনেক যখন ক্ষুদ্র হয় তখন থিটা আর ট্যান থিটার মান একই আসে। এগুলো পরে পড়বো আমরা একটা একটা করে, একটু একটু করে। বাট আশা করি আমাকে তোমরা একটু বলো তো, এই যে সাম ইম্পর্টেন্ট টার্ম বুঝিয়েছি একটা একটা করে টার্ম, এই টার্মগুলো তোমাদের আর ভুল হবে কিনা আমাকে একটু বলো তো, ফিল করতে পেরেছো কিনা বা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো আমাকে, আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা। এনিওয়েজ, অলরাইট অলরাইট অলরাইট, একটা জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার এই রেডিয়াস অফ কার্ভেচারের পরেও সেটা হচ্ছে এইরকম, দেখো এটা হচ্ছে আমাদের একটা দর্পণ, দর্পণের পরেও দেখবা যে দর্পণের এরকম একটা পার্ট থাকে, অংশ থাকে, পার্টের মধ্যে একটা অংশ থাকে, এই অংশটাকে বলা হয় একটা অ্যাপারচার, দর্পণের এইটুকুর মধ্যে এটা বলা হয় অ্যাপারচার। ওকে, এনিওয়েজ, সো এখন একটু দেখো এটা লিখবা হচ্ছে অবতল দর্পণে
দর্পণে প্রতিবিম্ব অঙ্কন। অবতল দর্পণে আচ্ছা, মানুষ এত কম কেন আজকে? অবতল দর্পণে প্রতিবিম্ব অঙ্কন। আমরা 4টা রুল শিখাবো, হ্যাঁ, একটা একটা করে রুল শিখাই, যে 4টা রুল আমাদের দরকার, যে রুলগুলো দিয়ে আমরা যে কোনো অবতল দর্পণে এটা আঁকতে পারবো। সো রুলের আগেও কোন কোন রুলগুলো ফলো করে, এটা হচ্ছে অঙ্কনের রুল না, এগুলো হচ্ছে অবতল দর্পণে একটা আপতিত রশ্মি হলে বা আপতিত রশ্মির স্ট্র্যাটেজি দেখে সে কীভাবে প্রতিফলিত হবে সেই স্ট্র্যাটেজিটা আমরা ইয়ে করতে পারবো। 4টা রুলের জন্য আমি 4টা আগে অবতল দর্পণ দিয়ে নিই। ওকে, অপটিক্স অনেক সুন্দর জিনিস, অনেক সুন্দর জিনিস, ট্রাস্ট মি। আজান দিচ্ছে, আমি একটু কথাটা একটু অফ রাখবো, তোমরা প্লিজ একটু যা লিখছি এগুলো একটু তুলে নাও। ওকে, ওকে, একটা একটা করে বুঝাই, তারপর ভাইয়া দেখো। আলোক রশ্মি যদি কখনো দেখা যাচ্ছে যে না আসলে যে কোনো জায়গা থেকে যাক, আলোক রশ্মি যদি এই অক্ষের সমান্তরাল যায়, সে অলওয়েজ ফোকাস দিয়ে যাবে। এটা একদম ফোকাসের সংজ্ঞাতে পড়িয়েছিলাম, সে অলওয়েজ ফোকাস দিয়ে যাবে। তাহলে টিট ফর ট্যাট, আমরা জানি যে মানে ইট মারলে পাটকেল খেতে হয়। সে সমান্তরাল গেছিল, গেল ফোকাস দিয়ে, সমান্তরাল ছিল, গেল ফোকাস দিয়ে। তাহলে যদি ফোকাস দিয়ে যায় তাহলে বের হবে কোন দিক দিয়ে? দেখো, যদি সে ফোকাস দিয়ে যায় তাহলে বের হবে কোন দিক দিয়ে? সমান্তরাল হবে। দেখো, সমান্তরাল ছিল, গেল ফোকাস দিয়ে, তার মানে সে গেল ফোকাস দিয়ে, এবার বের হবে সমান্তরাল দিয়ে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই দুটো রুল সবসময় মেনে চলবে। তাহলে এটার সাথে সাথে একটা নোট লিখে রাখো, নোট লিখে রাখো, নোট নোট অবতল দর্পণ কিংবা উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ 1-2 পদ্ধতিতে এই দুটা নিয়ম মানতে হবে। তার মানে অবশ্যই যেই পদ্ধতিতে তুমি চিত্র আঁকো অবশ্যই 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 1 এবং 2 এর মতো রশ্মি আপতিত হবে। একটু পরে দেখাবো জিনিসগুলো কিরকম। রশ্মি আপতিত হবেই, মানে একটা রশ্মি সমান্তরালে যাবেই, একটা রশ্মি ফোকাস দিয়ে যাবে, আমি যদি বিম্ব পেতে চাই। অলরাইট, রুল আমি দেখাবো প্রত্যেকটা জায়গায় জায়গায় কিভাবে আঁকতে হয়, এগুলো একটা একটা করে দেখাবো, তখন জিনিসগুলো আরো সেন্স মেক করবে। আপতিত হবেই, আপতিত হবেই, হবেই, হবেই। দেখো দেখো দেখো, এটা একদম মনে করো ইয়ার মতো, এর নাম কি বলে, হিন্দি সিরিয়ালের মতো। এই যে এখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে গেল, সে ফোকাস দিয়ে যাবেই। এখন হঠাৎ করে একটা ফোকাস দিয়ে আসলো, এবার হিন্দি সিরিয়ালের মতো 3বার ডিশ 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 করবে, একবার করে তাকাবে তাকাবে, দেখা যায় আচ্ছা আমার এখান থেকে ফোকাস দিয়ে এসেছে, ঝাঁঝটা করে দিল, আবার সে সমান্তরাল ভাবে চলে যাবে লাইক আ বস, চশমাকে একবার নাড়াবে তারপর চলে যাবে।
অলরাইট, এবার 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 দেখো, এতক্ষণ তো ফোকাস নিয়ে ছিনিমিনি খেলতেছিল, এখন আসলে সে বললো না আমি একদম তোমার হৃদয়ের মধ্য দিয়ে চলে যাব। দেখো এখন সে একদম সেন্টার দিয়ে, একদম সেন্টার দিয়ে, এখান দিয়ে সেন্টার দিয়ে যে গেছে, সে সেন্টার দিয়ে বেরিয়ে গেছে, পাত্তাই পেল না। দেখো দেখো, এটা একদম সেন্টার দিয়ে গেছে, যে আলোক রশ্মি সেন্টার দিয়ে আপতিত হয়েছে সে একদম এখান দিয়ে করেছে। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় রিজনিং ভাইয়া, কেন এটা এমন হলো, কেন সেন্টার দিয়ে যাওয়া রশিটা এতটা হার্ট ব্রোকেন ওয়েতে সে ফিরে গেল। সে বেচারা আপতিত হয়েছিল, কোনো প্রতিফলনই পেল না, যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে ফিরে গেল। ভাইয়া এত হৃদয় বিদারক ঘটনা কেন, কেন এই কাহিনী ঘটলো? রিজনিংটা দেখো একটু, কারণটা মানে এটা একটু দেখো, এটা একটু বোঝার জিনিস আছে। ভাইয়া একটা আলোক রশ্মি যখন এখানে আপতিত হয়েছে, আপতিত হয়েছে, তাহলে তুমি একটু ফিল করো তো, আপতিত রশ্মিটা কি সেন্টার থেকে তোমার এক্সিসের উপর যে কোনো একটা জায়গায়, তার মানে এটা একটা কি আমাদের কি বলা হয় সেকেন্ডারি এক্সিস। যেই এক্সিস হোক, ভাইয়া বলেছিলাম কি আমার ওই কার্ভেচারের উপর এই এক্সিসটা কি 90 ডিগ্রি। ওকে ভাইয়া, আমি যদি এখানে একটা স্পর্শক আঁকি, আমি যদি এখানে একটা স্পর্শক আঁকি, স্পর্শকের উপর এটা একটা লম্ব, স্পর্শক তুমি যদি নাও আঁকো তাহলে আমি বলতে পারি না অলরেডি কার্ভেচারের উপর এই রেখাটা একটা লম্ব। অলরাইট, আমি সমতল দর্পণ তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম অভিলম্ব বরাবর যদি একটা আলোক রশ্মি আপতিত হয়, অভিলম্ব বরাবর যদি একটা আলোক রশ্মি আপতিত হয়, তাহলে আমাকে প্লিজ তোমরা একটু বলো তো আপতন কোণ কত? অভিলম্বের সাথে আপতন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে ভাইয়া আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। যদি প্রতিফলন কোনো 0 ডিগ্রি হয়, আপতন কোনো 0 ডিগ্রি হয়, তাহলে এটা কি আর অন্য কোনো পথ পাবে প্রতিফলিত হওয়ার? না, এটা যেখান দিয়ে এসেছে ঠিক সেখান দিয়ে ফিরে যাবে। দ্যাট মিনস আমার এটা যদি সি যদি এখান দিয়ে যায়, আলোক রশ্মি এখানে আপতিত হয়েছে, সে আর প্রতিফলিত হতে পারছে না, কারণ সে অভিলম্ব বরাবরই দুর্ভাগ্যজনকভাবে সে আপতিত হয়েছে। সিমিলারলি ভাইয়া আপনি তো জাস্ট এখান দিয়ে দেখিয়েছেন, এটা যদি এদিকে কোথাও হতো, হ্যাঁ দেখো আসলে সে এখান দিয়ে ফিরে আসবে, কাউকে সে কেয়ার করে না। সেন্টার দিয়ে আসলে তোমাকে মাইটের খেয়ে বেরোয় যেতে হবে একদম ওই পথ দিয়ে, যেখান থেকে আসছো এখানে জাহাজে আয়া ওয়াহা লজ্জা। দেখো এখান থেকে, তাহলে এখান থেকে যদি যায় এই বরাবর, এখান থেকে আরো জোরে, তুমি তো প্রধান এক্সিস বরাবর যাওয়ার চেষ্টা করছো, সে এখান থেকে সে এখান দিয়ে আবার বের করে দিবে। বুঝতে পেরেছো কিনা বলো তো এই তিনটা জিনিস? আমাকে একটু প্লিজ বলো তো এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কিনা? এটা খুবই মজার টপিক ভাইয়া, খুবই মজার টপিক। দেখো তো দেখো তো দেখো তো। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি এইটুকু বুঝতে পেরে থাকো, এইটুকু বুঝতে পেরে থাকো, এবার খুবই মজা। দেখো খুবই মজা। এবার আরেকটা আছে দেখো, এইবার আমার এখানে না কোনো কিছু না, আমি দেখলাম না এ কষ্ট পাইছে, সমান্তরাল গিয়েও কষ্ট পাইছে, এখান দিয়ে গিয়েও কষ্ট পাইছে, কারণ সে এখান দিয়ে গিয়ে খুব পার্ট নিচ্ছিল, আবার দেখা যাচ্ছে সে ফোকাস দিয়ে এবার চলে গেছে, আর পার্ট নিতে পারলো না, আর এ তো ফিরাইয়া দিল। এবার একটা কাজ হচ্ছে সে এভাবে আপতিত হবে। ভাই আমি তোমাদেরকে বলেছিলাম সেন্টার থেকে পোলের উপর বা আমাদের মিররের উপর যে রেখাটাই টানা হোক সেটাই একটা লম্ব, তাই না? যদি এটা যদি সত্যি হয় তাহলে অলওয়েজ মাথায় রাখবা এটা যদি থিটা কোণে যদি আপতিত হয়, এটা যদি থিটা কোণে আপতিত হয়, এটা থিটা কোণেই প্রতিফলিত হয়ে যাবে, এটা থিটা কোণে আপতিত হয়ে যাবে, সরি আপতন, আপতন হলে প্রতিফলিত হবে এদিকে। অলরাইট, অপটিক্সের উপর ইন্ডিয়ান কিছু বই আছে, মানে এই অপটিক্স অনেক বিশাল ভাই, ফিজিক্সের মধ্যে অপটিক্সের অনেক বিশাল আলোচনা আছে এবং অনেক বিশাল পড়াশোনা আছে। মানে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স তোমরা চাইলে, যারা যারা আগ্রহ আছে তোমরা চাইলে পড়তে পারো। অলরাইট, সো তোমাদের লাগলে আমাকে রিচ আউট করলে আমি তোমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ, আমার কাছে পিডিএফ কপি আছে। সো ফান্ডামেন্টাল অফ ফিজিক্স তোমরা চাইলে ওইখানেও পড়তে পারো, অথবা ইন্ডিয়ান কিছু বই আছে জাস্ট অপটিক্সের উপর, আমি নামটা ভুলে গেছি, আমার কোর্সের সময় লেগেছিল। সো এগুলা এগুলা খুবই মজার, এগুলো যদি তুমি যদি পড়তে চাও তুমি চাইলে এগুলো পড়তে পারো, মানে জাস্ট জানার জন্য, জাস্ট অনেক মজার। অ্যান্ড এই আলোচনাগুলো, এই যে ভাইয়া যে ডিটেলসগুলো পড়াচ্ছে, ওই বইগুলো পড়ে পড়ে আস্তে 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 নলেজ গেইন করার পরে এই 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 আলোচনাগুলো পেয়েছি, বা আমার অনার্স মানে
অবভিয়াসলি না যে আসলে এই জিনিসগুলো আমি আমার এসএসসিতে আমি পড়ে আসছি বা এই জিনিসগুলোতে, এগুলো আমি আস্তে 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 করে এই নলেজগুলো গেইন করেছি। সো হয়তো বা দেখা যাচ্ছে একটা বইয়ের জায়গায় দুটা বই পড়া লেগেছে, দুটার জায়গায় তিনটা, অথবা মনে করো কোনো একটা আমার রিসার্চ পেপার পড়া লাগছে, কিংবা কোনো একটা জায়গা থেকে আমার এই জিনিসগুলোকে আস্তে 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 করে আমার নোট মেক করা লেগেছে। সো এগুলো জাস্ট একদিনে তৈরি করা না, এটা জাস্ট তোমরা একটু মনে রাখো আর কি। সো এই জিনিসগুলা এভাবে যে সাজিয়ে দিচ্ছে, আমি অবভিয়াসলি এভাবে সাজিয়ে পাই নাই। সো একটু নোট করে রাখো, ইন ফিউচারে তোমাদের তো পড়াশোনার কাজে লাগবেই, তোমরা কাউকে পড়াতে গেলেও এটা অনেক কাজে দিবে ইনশাল্লাহ। এনিওয়েজ, তাহলে ভাইয়া চারটা কাহিনী ঘটে। একটা হচ্ছে সমান্তরাল গিয়ে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে গিয়ে সমান্তরাল আসে, তারপর হচ্ছে যেদিক দিয়ে যাবে যদি সেন্টার দিয়ে কোনো রকমে যেতে পারে যেখান দিয়ে আসছে ওখান দিয়ে ফেরত দিয়ে দিবে। আর আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে পোলের উপর যে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, যেই কোণে আপতিত হবে ঠিক সেই কোণে ফিরে যাবে। চারটা কনসেপ্ট বোঝা গেছে নাকি একটু বলো ভাইয়া। থার্ডটা আরেকবার বলেন। থার্ডটা হচ্ছে খুব সিম্পল ভাইয়া। থার্ডটা যদি দেখো তো, থার্ডটা সেন্টার দিয়ে যাচ্ছে, আমি বলছিলাম কি সেন্টার থেকে মিররের উপর কোনো একটা রেখা যাওয়া মানে সে হচ্ছে একটা অভিলম্ব, লম্ব রেখা, এটা অনেকবার পড়িয়েছি। যদি একটা জিনিস লম্ব হয় তাহলে আমরা নর্মালি প্রতিফলনের সূত্র অনুযায়ী কি জানি বলতো, যেই কোণে আপতিত হবে ঠিক সেই কোণে প্রতিফলিত হবে। তাহলে একটা রেখা অভিলম্ব বরাবরই আপতিত হয়েছে, তাহলে তার আপতন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে তার প্রতিফলন কোণ কত? 0 ডিগ্রি। তাহলে সে কোন ডিগ্রিতে? 1 ডিগ্রি কোণও যদি সে যায়, সে যে এদিক ওদিক হতে চায়, তাহলে কিন্তু অন্তত পক্ষে 1 ডিগ্রি হয়ে যায়, সেটা 0 ডিগ্রি হয় না। দ্যাট মিনস সে যেদিকে আসছে সে সেদিকেই ফিরে যাবে। অর্থাৎ সে যদি এদিকে যায় সে এদিকেই ফিরে যেতে হবে। অর্থাৎ সে যদি মনে করে এটা যদি আমাদের একটা অবিলম্ব হয়, তাহলে সে যদি এই বরাবর যদি আপতিত হয় সে এই বরাবরই ফিরে যাবে। দ্যাট ইজ টু সে আমরা এখানে যা বলেছি এই জিনিসটা এখানে সেন্স মেক করে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদেরকে এইটুকু কনসেপ্ট আমি বোঝাতে পেরেছি। ওকে, এখন এখন একটা জিনিস দেখাবো, জাস্ট চিত্র অঙ্কন। অবতল দর্পণের প্রতিবিম্ব অঙ্কন তো এখনো শিখাই নাই, তাই না? প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয়, প্রতিবিম্ব কিভাবে আঁকতে হয় এভাবে ডিটেলস পড়ালে তো তোমরা কি বোর হচ্ছ, বা তোমাদের কাছে কি ইয়া লাগতেছে যে না আসলে মানে কি জার্গন লাগতেছে কিনা, ভাইয়া এত ডিটেলসে কেন যাচ্ছে, বা এগুলা এভাবে তো পড়ানোর দরকার নেই, খুব ফাস্ট পড়ায়, তাহলে আমি ফাস্ট পড়াই দিব, সমস্যা নাই, আমি টপিক শেষ করে দিতে পারবো। নো ওয়ারিস। তোমরা একটু জানাও যে আসলে তোমাদের কাছে যদি খুব বোর লাগে বা যদি অনেকটা খারাপ লাগে, দেন আমি তাহলে জাস্ট কন্টেন্ট, ডিরেক্ট কন্টেন্টে বইয়ের কন্টেন্ট যা আছে তা পড়িয়ে দিয়ে আমি শেষ করে দিতে পারবো। জাস্ট তোমরা একটু জানাও আমাকে। হুম 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 হুম। একজন বলছে ফোর্থ বুঝে নাই। ভাই ফোর্থ না বোঝার কিছু নাই, দেখো ফোর্থ হচ্ছে যে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন, মানে প্রতিফলন কোণ, তাই না? ওকে, যখন এই যে সি আর এই যে পি পোলটা আঁকি, ভাই দেখো তো এটা কি আমাদের মিররের উপর একটা লম্ব রেখা না? দ্যাট ইজ টু সে এটা আমাদের একটা অভিলম্বই বলতে পারি। ওকে, তাহলে আপতিত রশ্মি যদি পি এর উপর যদি একটা বিন্দু যদি আপতিত হয়, তাহলে এই কোণটাই আমাদের আপতন কোণ হবে। তাহলে আপতন কোণ হলে প্রতিফলিত হবে কিভাবে? এই সেম কোণে, এটাই আমাদের আবার প্রতিফলন কোণ, ঠিক এই কোণে প্রতিফলিত হবে। অর্থাৎ এই যে মানে প্রাইমারি এক্সিসটা বা প্রধান অক্ষটা সেটাই একটা অভিলম্ব হিসেবে কাজ করে তখন, নাথিং এলস, জাস্ট এইটুকুই 4 নাম্বারটা। অলরাইট ভাইয়া, তাহলে আমরা একটু দেখাই যে আসলে আমাদের কাছে এই যে প্রতিবিম্ব কিভাবে আমরা আঁকবো, এটা এই প্রসেসটা দেখাই দিয়ে দেখো। ওকে, ভালো কথা। আমরা যদি এটা যদি আঁকি এভাবে, এটা তো ভুল হয়েছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওকে, হুম, এখন মোটামুটি একটু জাতাল লাগতেছে। ভাইয়া এইটুকু কিছু যদি আমি যদি সি ধরি, মানে সেন্টার অফ কার্ভেচার, এখানে আমি যদি এফ ধরি, তাহলে আমি ধরলাম একটা বস্তু আছে, সেটা হচ্ছে এইটুকু বস্তু একটা, এটার বিম্ব আঁকতে হবে। আমি জাস্ট জেনারেল বিম্ব আঁকা শিখাচ্ছি ভাইয়া, নাথিং এলস। ছয়টা অবস্থানে ছয়টা আঁকলে কেমন হবে এগুলো আমি প্রত্যেকটা একটু পরে পড়াবো, যে ছয়টা স্পেসিফিক জায়গায় বিম্ব থাকলে তাদের আসলে মানে বস্তু থাকলে বিম্বটা কিভাবে হয় এগুলো শিখাবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, ভাইয়া 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 এখানে যদি এমন হয়, চিত্র আঁকার সবচেয়ে বড় নিয়ম দেখো, এই যে ফুটটা আছে এখান থেকে এই বরাবর একদম, এই যে প্রাইমারি এক্সিস যেটা আছে এই বরাবর একটা রেখা টানবা, এই বরাবর একটা রেখা যাবে, গেলে কোন দিকে যাবে বলো তো? এটা কি কখনো মানে অন্য এদিক ওদিক যাবে? যাবে না। এই বরাবর কোনো বিম্ব যদি যায়, এই বরাবর যদি কোনো বিম্ব যায়, সে মানে কোনো রেখা যদি যায়, আপতিত রশ্মি যদি যায়,
তাহলে সে অলওয়েজ এই বরাবর ফিরে আসবে, অর্থাৎ এখানেই। এটা একবার দেখাই দিবা। প্রথম কাজ কি, আমরা প্রাইমারি এক্সিস বরাবর একটা রেখা টানবো, রেখা টেনে এটা ফিরে আসছে, এটা দেখাই দিতে হবে। ওকে, সেকেন্ড কাজটা হচ্ছে অবশ্যই ফোকাসটা এখানে না, ফোকাসটা এখানে বরাবর হবে কোথাও। ওকে ভাইয়া, সেকেন্ড কাজটা হচ্ছে আমরা বলছিলাম ওই 1 আর 2 অবশ্যই ফুলফিল করতে হবে। সেকেন্ড কাজটা হচ্ছে যে মাথার উপর থেকে একটা সমান্তরাল রেখা টানতে হবে। সমান্তরাল রেখাটা ভাইয়া কোথায় যাবে আমি বলেছিলাম একটু আগে, কোন দিকে যাবে? এই বরাবর। এই বরাবর। তাহলে ভাইয়া এবার সেকেন্ড কাজ, মানে প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে অলওয়েজ এখন লাস্ট সেকেন্ড কাজ হচ্ছে ফোকাস দিয়ে একটা টানবো। হ্যাঁ ভাইয়া টানলাম। ফোকাস দিয়ে টানলে কি হবে, এবার এটা সমান্তরাল ভাবে যাবে। এই যে দুইটা রেখা, লাল নীল রেখা যেখানে মিলিত হয়েছে, সেটাই হচ্ছে আমাদের বিন্দু। এটা হবে এ প্রাইম বি প্রাইম। সুতরাং এ প্রাইম বি প্রাইম মি হচ্ছে এবি এর বিম্ব। ভাইয়া আমরা এখন মোটামুটি জানি যে আসলে কিভাবে একটা বিম্ব আঁকতে হয়, কিসের? অবতল দর্পণে। হ্যাঁ, উত্তল দর্পণ হলে জিনিসটা কেমন হতো? উত্তল দর্পণে দেখাই আজকে ক্লাসে শেষ করবো, একটু দেখো। উত্তল দর্পণ, একটা উত্তল দর্পণ দেখতে কিরকম? এখানে একটা বস্তু রাখলাম সামনে, ওকে, এবং এই উত্তল দর্পণের এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। একটা দর্পণের মধ্যে প্রথম যে রেখাটা, এটার কাজও এরকম। প্রথমে আমি একটা সমান রেখা টানবো, প্রথম কাজ, সেটা ফিরে আসবে দুঃখ পেয়ে। ওকে, সে একবার চেষ্টা করবে, এবার ঘাড়ের উপর উঠবে। দেখো, তুমি একবার চিন্তা করে দেখো, আলোক রশ্মি কতটা বিটলা বলা হয়, মানে কি বলা হয়, একটু বিটলা মানে কি বলো না, একটু দুষ্টু। হ্যাঁ, আলোক রশ্মি প্রথমে সে নিচে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, না ফিরে আসছে, যেতে পারেনি। সে এখানেও সেম কাজ, সে নিচে দিয়ে গেছে, না ফিরে আসছে, যেতে পারেনি। সে আস্তে 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 করে বস্তুর ঘাড়ে উঠলো, ঘাড়ে উঠে সে এখান থেকে একটা দেখালো, সমান্তরালভাবে সে যাওয়ার ট্রাই করলো। যাওয়ার পরে সে তাকে একদম এই বরাবর সে পাঠাই দিছে উত্তল দর্পণ তাকে এই বরাবর পাঠিয়ে দিচ্ছে। লিখে দিই, এটা একটু উত্তল দর্পণ, নাহলে তোমরা আবার ভুল করবা। উপরে তো অবতল লেখা, দর্পণের প্রতিবিম্ব গঠন, গোলীয় দর্পণে লিখে দেই। ওকে, ভালো কথা। ভাইয়া এটা আসলে আমি কিভাবে আঁকবো? এটার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, যদি কখনো সমান্তরাল ভাবে যায়, অলওয়েজ ট্রাই করবা, প্লিজ এটা একটু খেয়াল রাখবা। যদি কখনো সমান্তরাল ভাবে যায়, এখানে এসে থেমে যাবা। থেমে কি করবে জানো? এখান থেকে একটা, এই যে এই বিন্দু পর্যন্ত, এখান থেকে একটা ডট ডট পয়েন্ট আনবা ফোকাস থেকে। কারণ কি ভাইয়া, অলওয়েজ কোনো একটা সমান্তরাল রেখা এক্সিসে, প্রাইমারি এক্সিসের সমান্তরাল রেখা, এটা অলওয়েজ ফোকাসে এসে মিলিত হবে, অথবা হচ্ছে বলে মনে হবে। কখন? যখন উত্তল দর্পণ থাকবে। এনিওয়েজ ভাইয়া, এটা দেখলাম। এখন ভাইয়া আর কি কোনো কিছু আমাদের কাছে এখানে আছে, বা আমাদেরকে আর কোনো কিছু কি এখান থেকে মার্ক আউট এখান থেকে করা লাগবে কিনা? সো এখান থেকে আর এক্সট্রা কোনো কিছু তোমাদের আসলে আইডিয়া মানে দেখানোর কিছু নাই ওই রকম। জাস্ট তোমরা এটাই মাথায় রাখবা। অ্যান্ড ভাইয়া, আমি তাহলে বিম্ব কিভাবে পাবো? বিম্ব পাওয়ার জন্য, মানে এই যে উত্তল দর্পণে একটা মানে আলাদা বিষয় আছে। বিম্ব পাওয়ার জন্য তোমাকে আরেকটা কষ্ট করা লাগবে। কি কাজ ভাইয়া? কষ্টটা হচ্ছে এইরকম, এখান থেকে এখান পর্যন্ত একটা রেখা টানবা, যেটা কিনা তোমার কাছে মনে হবে যে এই বরাবর আসতেছে, এই বরাবর এসে মিলিত হয়। কারণ আমরা কি জানি ভাইয়া, সেন্টার বরাবর কেউ গেলে সে আবার ওই বরাবর ফিরে আসে। জাস্ট উত্তল দর্পণে বললে আমরা এই দুইটা কাজ করব, যে তিনটা রেখা, একটা হচ্ছে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে ফিরে আসবে, আরেকটা রেখা সেন্টার বরাবর একটা রেখা টানবো, সেন্টার অফ কার্ভেচার বরাবর, আবার এটা ফিরে আসবে। অ্যান্ড আরেকটা জিনিস, সমান্তরাল টানবো, সমান্তরাল টানলে এটা ফোকাস বরাবর যাওয়ার কথা। এই কারণে এটা বিম্বটা এখানে গঠিত হয়, হুইচ ইজ একটা মনে হচ্ছে মিলছে বলে মনে হচ্ছে, বাট মিলেছে না, মিলেনি। এই কারণে এটাকে বলা হচ্ছে আমাদের একটা অবাস্তব বিম্ব এখানে গঠিত হয়েছে। আর ভাইয়া তোমরা অনেকে প্রশ্ন করেছিলে না যে আসলে ভাইয়া এটাকে কেন অপসারী বলা হয়, কেন
মানে অভিসারী বলা হয় কেন আর অপসারী বলা হয় কেন? তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দুইটা রেখা কি মিলেছে? দেখো তো কোনো একটা পয়েন্টে, হ্যাঁ ভাইয়া মিলেছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি মিলছে। সো যেহেতু এরা মিলেছে এবং এদেরকে এই দর্পণটা এসে মিলিয়েছে, বলছে না আমি হচ্ছে অবতল দর্পণ, তোমার কাছে চলে আসো, দুইজন কাছাকাছি চলে আসছে, এই যে এক জায়গায় মিলিত হয়েছে এটাকে বলা হচ্ছে অভিসারী দর্পণ। যেহেতু দেখো অবতল দর্পণ বলতেছে না আমি তোমাকে চিনি না, তুমি যেদিকে ইচ্ছো ওইদিকে যাও, এটা ছুঁড়ে ফেলে দিছে, এইদিকে আসছে একে এদিকে ছুঁড়ে ফেলে দিছে, যেখানে আসছে ওখানে করে যা যা করে ছুঁড়ে ফেলে দিছে। বাট তাদেরকে আমি যদি দেখতাম যে না আসলে তাদেরকে যদি যেতে দিতাম ওই বরাবর, আমি দেখতে পাচ্ছি না এরা এক জায়গায় মিলিত হতে পারতো। ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে লাইফে উত্তল দর্পণের মতো আচরণ করা যাবে না, লাইফে অবতল দর্পণের মতোই লাইফটাকে আসলে ফর্ম করা লাগবে, যেখানে কিনা তোমার জীবনটাকে অনেক বিবর্ধিত আকারে দেখতে হবে। স্বপ্নগুলো যত বিবর্ধিত আকারে দেখবা, বাস্তবতা তার চেয়েও বড় হবে। সো পুরো ক্লাসের সামারিটা আমি যদি এখানে একটা টানি, সেটা হচ্ছে উত্তল দর্পণ যেভাবে আসলে ওই যে ডাইভার্জ করে দেয় লাইফের ইয়াটাকে, দেখো ওই যে রেগুলাকে, জীবন স্বপ্নগুলোকে এভাবে আসলে ডাইভার্জ করতে দেওয়া যাবে না। ছোটোখাটো ধাক্কা আমরা সবাই পাবো, ছোটোখাটো দুঃখ আমরা কষ্ট পাবো, ছোটোখাটো আমাদের লাইফে আমরা হোঁচট হয়তো বা খাবো, কিন্তু ওই হোঁচটগুলো কখনো যাতে আমাদের জীবনটাকে বা আমাদের টার্গেটটাকে নাড়ায় না দিতে পারে। একবার দুইবার তিনবার হয়তো হোঁচট খাবা, পরবার হোঁচটটাই ক্লান্ত হয়ে যাবে যে না আসলে একে দমানো যাচ্ছে না, তখন তুমি একদম তোমার লাইফের গতি তুমি পেয়ে যাবা। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করে দেখো এই রেখাগুলো কিন্তু মিলতে পারতো, কেন মিলছে না? কারণ তুমি এদেরকে মিলাও নাই, এই শুধুমাত্র দর্পণটাকে দেখেই তুমি ফিরে গিয়েছো। যদি মিলিয়ে দেখতে পারতে, তাহলে তুমি দেখতে পারতে তোমার স্বপ্নের সাথে তোমার মিল আছে, দেখা হবে। যদি বিজয় না হোক, ওই স্বপ্নের দুনিয়া দেখা হবে। দেখো বিজয় না হোক মানে যে ব্যাপারটা এমন না যে আসলে তোমার বিজয়টা তুমি যেভাবে দেখছো হয়তোবা বিজয়, সৃষ্টিকর্তা সবকিছু তোমার জন্য ফিক্স করে রেখেছে, হয়তোবা 2 দিন পরে দিবে বা 3 দিন পরে দিবে। তোমার সাকসেস তোমার জন্য ফিক্স করা, তোমার পরিশ্রমিক সৃষ্টিকর্তা কখনো হতাশ করবে না। ফিলোসফিটা হচ্ছে এরকম, দেখো তুমি হয়তোবা কখনো কখনো অবতল দর্পণের মতো মিলিত হবে তোমার স্বপ্নের মতো, তুমি ডিরেক্টলি প্রত্যেকটা জিনিস চাইতে পেয়ে যাবা। আবার কখনো কখনো এই যে উত্তল দর্পণের মতো তোমার রেখাগুলা একটা জায়গায় হয়তোবা মিলিত হবে, বাট তুমি ওই মিলিত হবার আগ পর্যন্ত অপেক্ষাই করনি, তুমি চলে গিয়েছো এই রশ্মিগুলোর মতো, মানে অজানা থেকে অজানায়, অসীমে। এই কারণে হয়তোবা তুমি তোমার ওই যে স্বপ্নের দেখাটা খুব কাছে এসেও, দেখো খুব দূরে কিন্তু না, একটু খুব কাছে এসেও হয়তোবা তুমি হতাশ হয়ে ফিরে যাচ্ছ। সো দ্যাটস অল ফ্রম মি টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আমরা কি কি শিখলাম আজকে? আমরা গোলীয় দর্পণ সম্পর্কে শিখেছি, গোলীয় দর্পণের 2টা স্পেসিফিকেশন শিখেছি, একটা হচ্ছে কনকেভ লেন্স আর একটা হচ্ছে কনভেক্স লেন্স। আমরা এই লেন্সগুলোতে কিভাবে প্রতিবিম্ব তৈরি করা যায় সিস্টেমটা শিখেছি, কোন কোন নিয়ম মেনে চলে সেগুলো শিখেছি এবং তাদের পার্থক্যকরণ শিখেছি। এই লেকচারটা পড়লে আশা করি তোমাদের, এবং আচ্ছা গোলীয় দর্পণের একটা স্পেসিফিকেশন, এই জিনিসগুলো দেখিয়েছি, মেরু শিখিয়েছি, আমাদের অন্যান্য হিসেব নিকেশগুলো সেগুলো দেখিয়েছি। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস এই লেকচারগুলো করলে ইনশাল্লাহ তোমাদের কোনো কিছু বাকি থাকবে না। একটা বা দুটো লেকচার পর আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের ক্লাসটা উপকারে এসেছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি তোমাদের নোটের সাথে করতে পারো, অথবা আমাকে এনি টাইম তোমরা ইনবক্সে রিচ আউট করলেই আমি তোমাদেরকে অ্যান্সার করব। বাট একটা রিকোয়েস্ট যে আসলে শুধুমাত্র সালাম কিংবা জাস্ট শুধুমাত্র হাই হ্যালো দিয়েও না দিয়ে জাস্ট ডিরেক্টলি আমাকে একটু কাইন্ডলি বইলো যে ভাইয়া আমি আপনার ক্লাসের এই ক্লাস এই অংশটা মানে পড়েছি, অ্যান্ড বইও পড়েছি, বই পড়ার পর আমি না এই টপিকটা আমি বুঝিনি। সো এই ডিরেক্টলি আমাকে বললে তখন আমি বুঝতে পারি যে না আসলে, কারণ অনেকে অনেক রকম আসলে নক দেয়, জাস্ট এইটুকু মানে জাস্ট একটা সালাম সালাম অবভিয়াসলি আমি ট্রাই করি যে সালাম মানে ওয়ালাইকুম আসসালাম বলে দিতে বা সালামের উত্তর দিতে, বাট একটু ট্রাই করে ইলাবোরেটলি প্রশ্নটা সহ মানে ওইটার মধ্যে করে দিতে আমার জন্য সুবিধা হয়, যে আসলে আচ্ছা ওর প্রবলেম তাহলে এটা, আমি ডিরেক্টলি ওই প্রবলেমটা আমি সলভটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। এনিওয়েজ, সো তাহলে সবাই নিজেদের মতো প্রস্তুতিটা একটু গুছিয়ে নাও, অ্যান্ড আমাদের ক্লাস যেভাবে চলতে আছে আমি তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করে দিব সব কিছু ডিটেলসেই। সো জীবন তোমাদের সুন্দর হোক, অর্থবহ হোক, তোমাদের স্বপ্নের দুনিয়ায় তোমাদেরকে সৃষ্টিকর্তা দান করুক, তোমাদের পরিশ্রম অনুযায়ী তোমাদেরকে বেস্ট আউটকামটাই তোমাদেরকে দিক। সো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।